তো আজ যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যালডোল রিয়াকশন অ্যান্ড কনডেনসেশন। তো অ্যালডোল রিয়াকশন অ্যান্ড কনডেনসেশন পড়ানোর আগে আচ্ছা আর একটা জিনিস, যে অ্যালডোল কনডেনসেশন হওয়ার আগে অ্যালডোল রিয়াকশন হয়, তারপর কনডেনসেশন হয়, ঠিক আছে? তো এই রিয়াকশন পড়ার আগে আমরা রিকোয়ারমেন্টস দেখে নেবো যে রিকোয়ারমেন্টস কী কী হয় এই রিয়াকশনে। নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে, এই রিয়াকশনের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে অ্যালডিহাইড গ্রুপ হ্যাভিং at least one alpha H should be present. মানে যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে সেই অ্যালডিহাইড গ্রুপের সাথে যেন অ্যাটলিস্ট একটা আলফা এইচ প্রেজেন্ট থাকে, তবে গিয়ে অ্যালডোল কনডেনসেশন হবে, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়ারমেন্টস। হ্যাঁ, আর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমত এরকম অ্যালডিহাইড গ্রুপ লাগবে, আর 2 নাম্বার হচ্ছে স্ট্রং বেস লাগবে, স্ট্রং অ্যালকোহল। তবে কি এটা হবে, ঠিক আছে? তো আমরা এরকম একটা অ্যালডিহাইডকে নেব এবং মেকানিজম দেখব, ঠিক আছে? যে অ্যালডোল রিয়াকশন অ্যান্ড কনডেনসেশনের মেকানিজম কী, আর এই রিয়াকশনটা গোটাটাই কিন্তু মেকানিস্টিক অ্যাপ্রোচে করবো। অবশ্যই ডাইরেক্ট মেথড আছে, ওটা আমি দেখিয়ে দেবো। তো এর মেকানিজম কি, এক্সামে আসে ইন্টারভিউতে। এর মেকানিজম হচ্ছে যে সাপোজ আমি একটা অ্যালডিহাইড ধরছি, অ্যাসিড অ্যালডিহাইড, ঠিক আছে? অ্যাসিটালডিহাইড, এবার একে আমি কি দিলাম, স্ট্রং বেস দিয়ে ট্রিট করলাম। স্ট্রং বেস এখানে আমি OH মাইনাস দেখাচ্ছি, এখানে NaOH নেওয়া যেতে পারে, KOH নেওয়া যেতে পারে, ঠিক আছে? Na2CO3 নেওয়া যেতে পারে, মানে সোডিয়াম কার্বনেট নেওয়া যেতে পারে, K2CO3 নেওয়া যেতে পারে, পটাশিয়াম কার্বনেট নেওয়া যেতে পারে, যে কোনো নেওয়া যেতে পারে, ঠিক আছে? আমি এখানে OH দিয়ে দেখাচ্ছি, OH মাইনাস, ঠিক আছে? এবার এখানে যদি আমি অ্যালডিহাইডটাকে দেখি, তো অ্যালডিহাইডে আমাকে খুঁজতে হবে অ্যাসিডিক হাইড্রোজেন কোথায় আছে। এবার অ্যাসিডিক হাইড্রোজেন মানে হচ্ছে সেই হাইড্রোজেন যেটা H+ হিসেবে বেরিয়ে যাবে। অ্যাসিড কী করে, H+ ডোনেট করে, তাই না? তো অ্যাসিডিক হাইড্রোজেন কোথায় আছে, যে হাইড্রোজেনটা H+ হিসেবে বেরোতে পারবে, ওটা খুঁজতে হবে। তো আমি যদি এই হাইড্রোজেনটাকে বের করে দিই, সাপোজ আমি এই হাইড্রোজেনটাকে H+ হিসেবে বের করে দিলাম, বের করি, তো একে আমি H+ হিসেবে যদি বের করে দিই, তাহলে দুটো ইলেকট্রন এই কার্বনের কাছে চলে আসবে। মানে এটা তো বেসিক্যালি এইভাবে ভাঙবে না, যদি H+ হিসেবে বেরিয়ে যায় তাহলে দুটো ইলেকট্রন নিশ্চয়ই কার্বনের মাথায় চলে আসবে, মানে এইভাবে ভাঙবে। যদি এইভাবে ভাঙে তাহলে H+ বেরিয়ে যাবে আর দুটো ইলেকট্রন কার্বনের মাথায় চলে আসবে, মানে এরকম দেখতে হবে। যদি এরকম দেখতে হয় তাহলে এখানে যদি আমি দেখি যে মাইনাস চার্জটা এসছে আর অক্সিজেনের যে লোন পেয়ার, এদের মধ্যে রিপালসান হবে, সুতরাং স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে পড়বে, তাই এইটা H+ হিসেবে বেরোতে পারবে না, এই হাইড্রোজেনটা বেরোতে পারবে না। এখান থেকে দেখি একটা হাইড্রোজেনকে বের করে, তো আমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দেখি, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের করে দেখি, তাহলে এই দুটো ইলেকট্রন এই কার্বনের কাছে চলে আসবে আর হাইড্রোজেন তাহলে H+ হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এরকম দেখতে পাবে। এখন এইটা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন হতে পারে, তার কারণ হচ্ছে এই যে মাইনাস চার্জটা এখানে এসছে, এটা কিন্তু এখন রেজোনেন্স করছে, আর রেজোনেন্স করা মানে কি, স্টেবল প্লাস, হ্যাঁ রেজোনেন্স করা মানে কি, রেজোনেন্স করা মানে হচ্ছে সব থেকে বেশি স্টেবল, ঠিক আছে? তার মানে এই হাইড্রোজেনটা বেরোতে পারে। তো আমাদের কাছে OH মাইনাসের সঙ্গে যখন অ্যাসিড বেস রিয়াকশন করবে, আমাদের কাছে তৈরি হবে কি, এটা তৈরি হবে আমাদের কাছে। এখন এর দুটো রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে, কীরকম, একটা
একটা স্ট্রাকচার এইটা, আর আরেকটা স্ট্রাকচার তো এটাও হতে পারে। এটা বাই রেজোনেন্স আমরা বলতে পারি, যে রেজোনেন্সের মাধ্যমে বলতে পারি, ঠিক আছে। তো রেজোনেন্সের মাধ্যমে এই দুটো স্ট্রাকচার হতে পারে, বাট আমাদের রিয়াকশন কিন্তু এই স্ট্রাকচার দিয়েই হবে, এই স্ট্রাকচার দিয়ে কিন্তু রিয়াকশন হবে না। তার কারণ বলি, তার কারণ হচ্ছে এখানে কার্বনের মাথায় নেগেটিভ আছে, আর এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ আছে। তো অক্সিজেনের মাথায় নেগেটিভ কিন্তু স্টেবল, সো এই নেগেটিভ চার্জটা রিয়াকশানে যাবে না। কিন্তু কার্বনের মাথায় নেগেটিভ চার্জ রিলেটিভলি কম স্টেবল, কেননা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কম। তো ওই কারণে কার্বনের মাথায় যে নেগেটিভ চার্জ রয়েছে ও যেহেতু স্টেবল নয়, তাই রিয়াকশানে যাবে। তাই রিয়াকশান কিন্তু এই কার্বনের মাথায় যে নেগেটিভ চার্জ রয়েছে, রিয়াকশান কিন্তু কার্বনের মাথায় যে নেগেটিভ চার্জ রয়েছে সেই অনুসারে রিয়াকশান হবে, ঠিক আছে। তো এখান থেকে আবার আমাকে ওই স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে। তৈরি করলাম। এবার আরেকটা অ্যালডিহাইডকে গিয়ে অ্যাটাক করবে। কিভাবে অ্যাটাক করবে? এই যে CH2 মাথায় যে নেগেটিভ চার্জটা রয়েছে, এ গিয়ে এই কার্বনটাতে অ্যাটাক করবে। আর যখন এই কার্বনটাতে অ্যাটাক করবে, কোন বন্ডটা ভাঙবে? সিগমা বন্ডগুলো তো স্ট্রং বন্ড হয়, তাহলে নিশ্চয়ই পাই বন্ড ভাঙবে। তো পাই বন্ড কার কার মাঝে আছে? কার্বন আর অক্সিজেনের মাঝখানে পাই বন্ড আছে। তো এই পাই বন্ডটা ব্রেক করে গেল, ঠিক আছে। পাই বন্ড ব্রেক করলো। তাহলে যদি আমি ভালো করে দেখি, তাহলে এই স্ট্রাকচার, এই নেগেটিভটা এখানে অ্যাটাক করলো আর পাই বন্ড ব্রেক করলো। এখন তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? স্ট্রাকচারটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার নামই হচ্ছে না এখনো, আচ্ছা আর একটা রিকোয়ারমেন্টস ছিল, আমি লিখতে ভুলে গেছি। বেসিক্যালি 3টে রিকোয়ারমেন্টস ছিল। থার্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাসিড H+। থার্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড লাগবে, কোনো একটা বাইরে থেকে অ্যাসিড দিতে হবে। HCl হতে পারে, H2SO4 হতে পারে। তো যাই হোক, একটা H+ এর সোর্স লাগবে, মানে অ্যাসিড লাগবে, সিম্পল ব্যাপার, অ্যাসিড। তো একে যদি আমি অ্যাসিডিফিকেশন করে দিই, মানে H+ যদি একে দিয়ে দিই, তাহলে কি হবে? এখানে O- আছে, এখানে H+ আছে, তো OH তৈরি করে দেবে। তো এরকম দেখতে হবে। এই স্ট্রাকচারটার নাম কি যদি ভালো করে আমি দেখাই, এই স্ট্রাকচারটা, এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে CHO, আর এখানে একটা অ্যালকোহল গ্রুপ আছে। এবার আমরা জানি যে অ্যালডিহাইড গ্রুপটাকে আমি লিখছি অ্যাল্ড, অ্যালডিহাইড থেকে ALD কে নিচ্ছি। আর অ্যালকোহলের IUPAC নেমে অ্যালকোহল মানে ফাংশনাল গ্রুপকে কি বলা হয়? অল। তাহলে এখান থেকে অ্যালডিহাইড থেকে অ্যাল্ড নিলাম ALD, আর এখান থেকে অল নিলাম। তো এই যে জিনিসটা তৈরি হলো, এটাকেই বলা হয় অ্যালডোল। এবং যে রিয়াকশনের মাধ্যমে এই অ্যালডোলটা তৈরি হলো তাকে বলা হয় অ্যালডোল রিয়াকশন, ঠিক আছে। এবার হবে এর কনডেনসেশন, এর কনডেনসেশন হবে। কিভাবে কনডেনসেশন হবে আমি দেখাচ্ছি, এটা নোট করে নেন। লাস্টের স্ট্রাকচারটা কি ছিল? এটা স্ট্রাকচার ছিল। এবার যদি ভালো করে দেখিস, এরকম কোশ্চেন আসতেই পারে যে অ্যালডোলই কেন তৈরি হলো।
আলটিমেটলি অ্যালডোলই কেন তৈরি হলো, কি দরকার ছিল অ্যালডোল তৈরি হওয়ার? তো অ্যালডোল এই কারণে তৈরি হলো কেননা এখানে একটা হাইড্রোজেন বন্ডিং আছে। আমি যদি স্ট্রাকচারটা একটু ভালো করে ড্র করি তাহলে বুঝতে পারবো যে হাইড্রোজেন বন্ডিংটা আমি ড্র করার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে ভালো করে দেখ, স্ট্রাকচারটাকে ওই স্ট্রাকচারটাকে আমি একটু বেঁকিয়ে এঁকেছি। তো বেঁকিয়ে আঁকার ফলে এখানে একটা জিনিস দেখতে পাবি যে আমি আরেকটু ইলাবোরেটলি ড্র করছি এটাকে। আমি এই স্ট্রাকচারটাকে একটু বেঁকিয়ে রেখেছি। এখানে যদি ভালো করে দেখিস, এখানে দেখ OH আছে আর এখানে দেখ অক্সিজেন আছে। তো এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং কাজ করছে। তাহলে দিস স্ট্রাকচার ইজ স্টেবল ডিউ টু হাইড্রোজেন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রা মানে হচ্ছে নিজের মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তো দিস স্ট্রাকচার ইজ স্টেবল ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আমাকে মানে চিনি বা কিছু দিতে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার কাছে অ্যালডোল। তাহলে অ্যালডোল স্টেবল কেন? ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা দেখবো অ্যালডোল কনডেনসেশন। কনডেনসেশন কিভাবে হচ্ছে? তো কনডেনসেশনের জন্য স্ট্রাকচারটা আরেকবার আমাকে ড্র করতে হবে। এবার অ্যালডোল কনডেনসেশন কি? কনডেনসেশন মানে হচ্ছে যে রিমুভাল অফ ওয়াটার। যে কোনো কনডেনসেশন রিয়াকশনে কি হয়, ওয়াটার রিমুভ হয়ে যায়। তাহলে ওয়াটারকে আমরা কিভাবে রিমুভ করতে পারি? তো একটা ইজি জিনিস এভাবে করতে পারি যে এর কাছ থেকে একটা হাইড্রোজেনকে আমি ওপেন করে লিখে নিলাম, ঠিক আছে, CH2 কাছ থেকে। তাহলে এটা তো হচ্ছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড কার্বন আলফা আর তার পাশের কার্বন বিটা। তাহলে আলফা থেকে একটা হাইড্রোজেন আর বিটা থেকে OH চলে গেলেই তো আমার কাছে কনডেনসেশন হয়ে গেল, তাই না? কিন্তু এর একটা মেকানিজমও আছে। এর একটা কি আছে? মেকানিজমও রয়েছে, যে মেকানিজম দিয়ে আমরা দেখাতে পারি যে হ্যাঁ কনডেনসেশন হচ্ছে। ঠিক আছে, তো এখানে আচ্ছা, আগে আমি দেখিয়ে দিই যে কনডেনসেশনটা ঠিক আছে, এভাবে বললেও হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। ঠিক আছে, এবার যদি আমি এখানে OH মাইনাসকে নিয়ে আসি, বেস তো আছে রিঅ্যাকশন মিডিয়ামে। আরে রিঅ্যাকশন মিডিয়াম তো স্ট্রং বেস বাই ডিফল্ট রয়েছে না, এতক্ষণ ধরে অ্যালডোল রিঅ্যাকশন করাচ্ছিল। এবার ওই বেসই কি করবে? অ্যালডোল কনডেনসেশন করাবে। কিভাবে করাবে না, এগেইন সেম রিঅ্যাকশন। এখানে আমাকে অ্যাসিডিক হাইড্রোজেন কোথায় আছে খুঁজতে হবে।
তো যদি আমরা দেখি আলফা কার্বনে যে হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে, নাহলে সেমভাবেই ভাবি আরেকবার সেমভাবেই ভাবি যে যদি এই হাইড্রোজেনটাকে সরাই কী হবে। তো এই হাইড্রোজেনটাকে সরালে সেম জিনিস, কার্বনের মাথায় নেগেটিভ আসবে আর অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, তো দুজনের মধ্যে রিপালশন হবে, তো এই হাইড্রোজেনটা তো অ্যাসিডিক হতে পারে না। এরপর এই হাইড্রোজেনটাকে দেখি, আলফা কার্বনের যে হাইড্রোজেন যেটাকে আমি বের করে রেখেছি, এটাকে দেখি। তো এটাকে যখন দেখছি যে অ্যাসিডিক কিনা, তো দেখছি হ্যাঁ অ্যাসিডিক হতে পারে, কেননা এই হাইড্রোজেনটা যদি H+ হিসেবে বেরিয়ে যায় আর দুটো ইলেকট্রন যদি কার্বনের মাথায় চলে আসে, সেটা এখানে রেজোনেন্স করতে পারবে, তাই না? যদি এটা আমরা রিঅ্যাক্ট করে, তাহলে এখানে এই সিচুয়েশনটাই তৈরি হবে। যদি এখান থেকে H+ যদি এখান থেকে H+ বেরিয়ে যায়, ঠিক আছে, এইটা কিন্তু খাতায় লিখবি না, এইভাবে খাতায় লিখবি না, খাতায় কিন্তু এইভাবে লিখবি না যে এইভাবে অ্যারো দেখে এখানে প্লাস দেখে দিলে এইভাবে লিখবি না। খাতায় কিভাবে লিখবি না, খাতায় ডিরেক্ট এটাকেই লিখবি ডিরেক্ট খাতায়, ঠিক আছে। আর এখানে দরকার হলে নিচে লিখে দিতে পারিস -H2, খাতায় এইভাবে লিখবি, ঠিক আছে, খাতায় এইভাবে লিখবি। তাহলে এখানে আমি যেটা বলার কথা যে OH- কি করলো, এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে নিল, ঠিক আছে, কি হিসাবে, H+ হিসাবে। তাহলে দুটো ইলেকট্রন কার্বনের মাথায় চলে এলো, ঠিক আছে, দুটো ইলেকট্রন কার্বনের মাথায় চলে এলো। এইবার এখানে একটা জিনিস একটুখানি শিখতে হবে, সেটা হচ্ছে কনজুগেট বেস। কনজুগেট বেস, আমাকে একটা কথা বল, H+ বেরোলো কোথা থেকে? এখান থেকে, এই অ্যালডোল থেকে H+ বেরোলো, তাই তো? আচ্ছা, তাহলে এ কি হয়ে গেল, অ্যাসিড। আমি বারবার বলছি না অ্যাসিডিক হাইড্রোজেন কোথায়, অ্যাসিডিক হাইড্রোজেন কোথায়। এ যেহেতু H+ কে ছাড়তে পারলো ইন প্রেজেন্স অফ বেস, তাহলে এ কি হয়ে গেল, অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড, এটা যদি অ্যাসিড হয় তাহলে এখানে ভাব একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে আমি যদি এখানে H+ আবার দিয়ে দিতাম, ধরুন আবার আমি H+ কে দিয়ে দিলাম, তাহলে সেই H+টা কে খাবে না, এখানে যে নেগেটিভ চার্জ আছে সেই H+টাকে নিয়ে নেবে, এখানে যে নেগেটিভ চার্জ আছে সেই H+টাকে নিয়ে নেবে, দিয়ে আবার এই স্ট্রাকচারটা তৈরি করে দেবে, তাই তো? এটাই তো বলে, যদি এখানে নেগেটিভ চার্জটা H+কে আপটেক করে নেয়, তাহলে আবার তো এই স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। তার মানে কি, তার মানে এ হচ্ছে H+ অ্যাকসেপ্টার আর এ হচ্ছে H+ ডোনার, এ H+ ডোনার আর এ হচ্ছে H+ অ্যাকসেপ্টার। তো সবসময় মনে রাখবি যে H+ অ্যাকসেপ্টার যে হয় সে হচ্ছে আমাদের কাছে বেস, আর যে ডোনেট করে সে হচ্ছে অ্যাসিড। তো প্রোটন ডোনার্স আর অ্যাসিড অ্যান্ড প্রোটন অ্যাকসেপ্টার্স আর বেস। তো এ হচ্ছে বেস, বাট এই বেসটা তৈরি হলো কোথা থেকে, এই যে বেসটা তৈরি হলো কোথা থেকে, এর থেকে। তার মানে এই অ্যাসিড থেকে এই বেসটা যেহেতু তৈরি হয়েছে, তাই এর নাম হবে কনজুগেট বেস। এর নাম কি হবে, কনজুগেট বেস, ঠিক আছে। তো এখানে কনজুগেট বেস এলো, ঠিক আছে। এবার এখানে যদি আমি দেখি এই যে নেগেটিভ চার্জটা রয়েছে, এই নেগেটিভ চার্জটা কি করবে, এই দিকে ডবল বন্ড তৈরি করবে। এবার যদি বলিস কেন, তো এর কারণ হচ্ছে আমরা যখন রিয়াকশান মেকানিজমকে অবজার্ভ করি, তো রিয়াকশান মেকানিজমকে অবজার্ভ করার সময় আমরা দেখছিলাম যে এখানে একটা এলিমিনেশন হচ্ছে। এই এলিমিনেশনের জন্য নেগেটিভ চার্জকে এই ধারেই যেতে হবে, নেগেটিভ চার্জ এই ধারে গেলে কিন্তু এলিমিনেশন হবে না, ঠিক আছে। এলিমিনেশন হওয়ার জন্য নেগেটিভ চার্জকে ওই ধারে যেতে হবে, এটা মেকানিজম, ঠিক আছে।
তো মেকানিজম যেমন হয় তেমনভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। যদি বলি এর এক্স্যাক্ট হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল আছে, না। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিজম। যে মেকানিজম যেভাবে যায়, যে মেকানিজমটা যেভাবে যায়, তো এই নেগেটিভ চার্জটা এখানে যাবে, পাই বন্ড তৈরি করবে, আর ওইচ এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কাছে আলটিমেট স্ট্রাকচার যেটা তৈরি হবে, এইটা আলটিমেটলি স্ট্রাকচার তৈরি হলো। ঠিক আছে, এই মেকানিজমটার নাম হচ্ছে, যেটা আমরা পরে পড়বো অ্যাকচুয়ালি, E1CB। এই মেকানিজমটার নাম হচ্ছে E1CB। ঠিক আছে, এই মেকানিজমটার নাম কি? এই মেকানিজমটার নাম হচ্ছে E1CB। ঠিক আছে, E1CB মেকানিজম। কেন এখানে সিবি এলো? E1 তো যতক্ষণ আমি E1 E2 পড়াচ্ছি বোঝাতে পারবো না। ঠিক আছে, E1 এই কারণে আমি তাও বলে রাখি, কেননা এখানে শুধুমাত্র এই অ্যানায়নটা ইনভলভ থাকছে এলিমিনেশনের জন্য, তাই না? এই যে এলিমিনেশন রিয়াকশন হচ্ছে, এটা কে ইনভলভ থাকছে এর জন্য? এই অ্যানায়নটা ইনভলভ থাকছে। ঠিক আছে, তো সেই কারণে এটা E1 বলতে পারি আমরা। তো এই মেকানিজমটাকে বলা হয় E1CB মেকানিজম। ঠিক আছে, আর সিবি কেন বলছি? যেহেতু কনজুগেট বেস ফরমেশনের মাধ্যমে রিয়াকশন যাচ্ছে। ঠিক আছে, তো আপাতত নামটা মনে রাখ, আমরা পরে পড়বো। আমরা পরে কি পড়বো দেখ, E1 পড়বো। অ্যাকচুয়ালি আমরা মেন পড়বো E1 আর E2। ঠিক আছে, আর আরেকটা হয় E2A, মানে হচ্ছে অ্যানায়ন ফরমেশনের মাধ্যমে রিয়াকশন হয়। আর আরেকটা হচ্ছে কনজুগেট বেস ফরমেশনের মাধ্যমে রিয়াকশন, যেটা হচ্ছে E1CB। আমরা এই চারটে টাইপের রিয়াকশন করব, কিন্তু এই দুটো আমাদের সিলেবাসে তেমনভাবে নেই। E2A আর E1CB নেই। E1 E2 কিন্তু ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যে মেকানিজমটা ফলো হলো, এটা কিন্তু E1CB মেকানিজম। দেখ, অ্যাকচুয়ালি কিন্তু E1CB আমাদের সিলেবাসে নেই। E1CB মেকানিজম কিন্তু আমাদের সিলেবাসে নেই, কিন্তু অ্যালডোল কনডেনসেশনে রয়েছে, তো আমাদের পড়তেই হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কাছে। হ্যাঁ, এবার বলি, এই যে জিনিসটা তৈরি হলো, এটার নাম কি? এটার নাম কি? তো এটা আমরা নামকরণ করতেই পারি এইভাবে, 1 2 3। ঠিক আছে, তো 1 2 3 4, 1 2 3 4। বিউট কি হবে? এটার নাম বিউট 2 ইন, বিউট 2 ইন 1L, বিউট 2 ইন 1L, বিউট 2 ইন L। তো এটা হচ্ছে কনডেনসেশনের মাধ্যমে কনডেন্সড প্রোডাক্ট এটা। ঠিক আছে, এটা হচ্ছে কনডেন্সড প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা জিনিস মনে হতে পারে যে এরকমভাবে মেকানিজম যাওয়ার, মানে এই যে অ্যানায়নটা রয়েছে, এটা এইভাবে রেজোনেন্স বলছি, এটা এই ধারে যাওয়ার আরেকটা কারণ আছে। বলছিলাম না যে কি কারণে এদিকে যাচ্ছে, ও তো এইদিকেও যেতে পারতো, কি কারণে ওই দিকেই যাচ্ছে? আর একটা কারণ হচ্ছে যে এখানে কনজুগেটেড ফর্ম তৈরি হচ্ছে। কনজুগেটেড, দেখ, তার কারণ হচ্ছে, দেখ, ডাবল সিঙ্গেল ডাবল, এই যে কার্বন ডাবল বন্ড কার্বন, তারপর কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, তারপর কার্বন ডবল বন্ড অক্সিজেন। তো এটা তো একটা কনজুগেশন, তো এখানে রেজোনেন্স হচ্ছে। এই স্ট্রাকচারটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড, এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড স্ট্রাকচার। সো দ্যাট ইজ ওয়াই আমাদের কাছে রিয়াকশন যে অ্যানায়নটা যাচ্ছে, যেখানে ইলেকট্রনটা মানে
নেগেটিভ চার্জটা আছে সেই নেগেটিভ চার্জটা এদিকেই যাচ্ছে আর OH কে বের করে দিচ্ছে। এখানে যেহেতু এলিমিনেশন হচ্ছে তাই এর নাম হচ্ছে E1, বাট সিবি কেন? সিবি এই কারণে কেন কনজুগেট বেস ফরমেশনের মাধ্যমে রিয়াকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস এবার শর্টে কিভাবে করা যায় এটাকে, ইনকেস যদি 1 নম্বরের কোশ্চেনে আসে যে তাহলে শর্টে কিভাবে এটাকে করব, না শর্টে এভাবে করব, একটা অ্যালডিহাইডকে এভাবে লিখে নেব, ঠিক আছে, আর একটা অ্যালডিহাইডে কি করব, আমি আলফা হাইড্রোজেন বের করে লিখব। কিভাবে আলফা হাইড্রোজেন বের করে লিখব? এইভাবে, এইরকম, ঠিক আছে। এবার এখান থেকে অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন বের করে দেবো, দিয়ে দুটোকে জোড়া লাগিয়ে দেবো। ইন প্রেজেন্স অফ ডাইলুট বেস, সরি ডাইলুট নয়, স্ট্রং বেস। দেখ স্ট্রাকচার চলে এসছে, বোঝা গেল? তো আজকে আমি এতটাই করালাম। আর একটা হয় অ্যাসিডিক মিডিয়ামে, এটা তো ছিল বেসিক মিডিয়ামে অ্যালডোল রিয়াকশন, আর একটা আছে অ্যাসিডিক মিডিয়ামে, ওটা তুই লাইভ জয়েন তখন তোকে বুঝিয়ে দেবো।